আজকে নিয়ে চলে এসেছি আমাদের সিল্ক রুট ভ্রমণের তৃতীয় পর্ব। সকালে ঘুম ভাঙলো লিংতামে, অনেক রকম পাখির আওয়াজে বেরিয়েছিলাম একটু মর্নিং ওয়াক করতে। তো আজকে আমাদের জার্নি থার্ড ডে। তো আজকে লিংতামে আমাদের শেষ দিন। তো ঘুম থেকে উঠে আমরা একটু মর্নিং ওয়াকে গিয়েছিলাম, তার ভিডিও তোমরা তো দেখলে। তো এখন আমরা টিফিন করব। এখন ঘড়িতে বাজে এই 8:30 মতো। তো টিফিনে আমাদের আজকে দিয়েছে আটার পুরি এবং ঘুগনি। মানে এরকম একটা পাহাড়ি পরিবেশে রোদ, তার মধ্যে বসে এই ধরনের ব্রেকফাস্ট করতে জাস্ট জমে গেল। এরপরে আমরা একটু চা খাবো। চা খেয়ে আমরা বেরিয়ে যাব। আমাদের আজকের গন্তব্য হচ্ছে জুলুক, নাথাং ভ্যালি, সিল্ক রুট, থাম্বি ভিউ পয়েন্ট, কিউখোলা ফলস, টুকলা ভ্যালি। প্রত্যেকটা জায়গা আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো, যাতে তোমাদের দেখতে আরো ভালো লাগে। ব্রেকফাস্ট করে গাড়িতে লাগেজ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম। লিংতাম থেকে আমাদের প্রথম গন্তব্য থাম্বি ভিউ পয়েন্ট। লিংতাম থেকে থাম্বি ভিউ পয়েন্টের দূরত্ব 31 কিলোমিটার। সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট মতন। ডিস্টেন্সটা খুব কম হলেও পাহাড়ি রাস্তায় কিন্তু এই যে হেয়ার পিন বেন্ড বা যেটাকে আমরা জিগজ্যাগ রোড বলি, সময় অনেকটাই লেগে যাচ্ছিল। গল্প করতে করতে আমরা ক্রমশ এগিয়ে চললাম, দুই ধারে বরফ ঢাকা পাহাড় দেখতে দেখতে। তারপরে এই সময় যদি আকাশ পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাওয়া যায়। দুঃখের বিষয় এতটাই মেঘলা ছিল আমরা দেখতে পাইনি। এই হলো থাম্বি ভিউ পয়েন্ট। চীনের হান রাজবংশের শাসন আমলে সিল্ক রুট প্রতিষ্ঠা হয়। রাজা কনিষ্ক চীন থেকে রেশম রপ্তানির জন্য এই রাস্তা তৈরি করে দেন। ভারতের মধ্যে দিয়ে চীনকে পূর্ব ইউরোপ, ভূমধ্যসাগর এবং মধ্য এশিয়াকে সংযুক্ত করে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,200 ফিট উচ্চতায় অবস্থিত এই বিখ্যাত সিল্ক রুট বা রেশম পথ। দারুণ লাগছিল ওরকম একটা সুন্দর জায়গা থেকে আমরা দেখছিলাম। এই হলো থাম্বি ভিউ পয়েন্ট। রাস্তার কাজ চলছে, চারিদিকে এবড়ো খেবড়ো পাথর পড়ে রয়েছে। এখানে একটি মাত্রই ক্যাফে রয়েছে এই এতটাই উচ্চতায়। তো এরকম পাহাড়ের ধারে দুখানা বসার জায়গা করা রয়েছে। মানে ওখান থেকে পাহাড়ের যে অপূর্ব একটা ভিউ পাওয়া যাচ্ছিল, মনে হয় সারাদিন বসে বসে তাকিয়ে থাকি। কিন্তু সারাদিন তো বসে থাকলে চলবে না, আমাদের সামনে রয়েছে আরো নানান ধরনের দেখার জায়গা। তো এই এত দূর থেকে দাঁড়িয়ে আমরা দেখছিলাম। আমাদের পরবর্তী গন্তব্য নাথাং ভ্যালি হয়ে বাবা হরভজন সিং মন্দির। বাবা হরভজন সিং এর কথা তোমরা অল্প বিস্তর অনেকেই জানো। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,500 ফুট উচ্চতায় অবস্থিত এই নাথাং ভ্যালির মাঝখানে বাবা হরভজন সিং এর মন্দির। ত্যাগ, নিঃস্বার্থতা এবং সাহসের প্রতীক হিসাবে এই বাবা মন্দির বিখ্যাত। নাথুলার রাস্তায় রয়েছে নিউ বাবা মন্দির, আর এদিককার রাস্তায় নাথাং ভ্যালিতে রয়েছে ওল্ড বাবা মন্দির। আমরা গত বছর নিউ বাবা মন্দির ঘুরে এসেছি, তাই এবছর আমাদের ওল্ড বাবা মন্দির যাওয়ার পালা। বাবা হরভজন সিং বিখ্যাত এই কারণেই, তিনি 1941 সালে পাঞ্জাবে জন্ম নেন এবং 1956 সালে তিনি যোগ দেন সেনাবাহিনীতে। ভারত এবং চীনের যুদ্ধে উনি 1986 সালে বীর শহীদের মতন মৃত্যুবরণ করেন। তিনি মরণোত্তর মহাবীর চক্র পেয়েছিলেন। একজন মানুষকে কিভাবে এখানে দেবতা জ্ঞানে পুজো করা হয়, না এলে সত্যিই বুঝতে পারতাম না। বাবার এত বড় মন্দির রয়েছে, উনি নিত্য পূজিত হন। এত সুন্দর করে সবকিছু সাজানো দেখে সত্যিই মন ভরে গেল। এখানে জুতো রাখার কাউন্টার রয়েছে, সেখানে আমরা জুতো রেখে চলে গেলাম বাবার মন্দিরে বাবাকে প্রণাম করতে। মন্দিরের মধ্যে ঢুকে অসাধারণ একটা পবিত্রতা এবং শান্তিতে মনটা জাস্ট ভরে গেল। আমরা অনেকক্ষণ ধরে পুরো চত্বরটা ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম। প্রণাম সেরে বেরিয়ে বাবার মন্দিরের বাইরে বেরিয়ে দেখি ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সুজির হালুয়া দেওয়া হচ্ছে প্রসাদ হিসাবে। পরম ভক্তি ভরে সেই প্রসাদ মাথায় ঠেকিয়ে আমরা গ্রহণ করলাম। তারপরে এবার আমাদের যাওয়ার পালা। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে পাহাড়ের একদম উপরে বাবার যেখানে বাংকার, অর্থাৎ বাবা যেখানে থাকতেন।
2014 সালের 15ই মার্চ এই সিঁড়িটা নতুন করে নির্মিত হয়। এখানে ধারে ধারে বেশ বরফ পড়েছিল, তো সেই বরফগুলো দেখে আমাদের যে কি আনন্দ কি বলবো, আমরা নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম। তারপরে আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, তো এবার আমরা আস্তে আস্তে সিঁড়ি ঠেলে উপরের দিকে উঠে পড়লাম। গিয়ে আমরা যখন এই বাবার বাংকারে ঢুকলাম, সত্যি বলতে গায়ে অদ্ভুত কাঁটা দিচ্ছিল। এখানে বাবার এই বাংকারের ভেতরে বাবার ব্যবহার করা পোশাক, পেন, বিছানা, বালিশ, জুতো এবং যুদ্ধে যাওয়ার যে সমস্ত সরঞ্জাম এবং বাবার পাওয়া পুরস্কার সব কিছু যত্ন সহকারে এখানে সাজানো রয়েছে এবং এগুলো নিত্য পরিষ্কার করা হয়। মানে একজন মানুষকে দেবতা জ্ঞানে ভারতীয় সেনাবাহিনী কিভাবে রোজ পূজিত করেন, এখানে না এলে সত্যি বুঝতে পারতাম না। বাবার এই বাংকারের ভিডিও এর আগে কোনো ইউটিউব চ্যানেলে আছে বলে আমার তো মনে হয় না। আমার মনে হলো সকলের সাথে শেয়ার করা দরকার, সকলের হয়তো ভালো লাগবে, সেই কারণেই এই ভিডিওটা আমি করেছিলাম। এখানে একটা খাতা এবং পেন রয়েছে। সেনাবাহিনীদের বিশ্বাস এখানে যদি মনের বাসনা লেখা যায় তাহলে নাকি বাবা সেটা পূরণ করেন। তো আমরা যাই হোক, আমি কি লিখবো তো বুঝতে পারছিলাম না। আমি জয় হিন্দ বাবা কি জয় বলেই আজকের মতো এই লেখাটা শেষ করলাম। তো দেখলাম অনেকে অনেক রকম লিখে খাতা ভরিয়েছে, কিন্তু আমার ওখানে ঢুকে যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, সেই অনুভূতি মানে আমি মনে হয় না আমি সেখানে লিখে প্রকাশ করতে পারতাম বলে। মন্দিরের এক পাশ দিয়ে ওঠার ব্যবস্থা এবং অন্য দিক দিয়ে নামার ব্যবস্থা রয়েছে। এই রাস্তাটা একটুখানি ঢালু মতো। এই দেওয়ালটার নাম হচ্ছে ওয়াল অফ ব্লেসিংস। বাবা তার সারা জীবনে যে সমস্ত শংসাপত্র পেয়েছেন, জীবিত থাকা অবস্থায় বা মৃত অবস্থায়, সেই সমস্ত কিছু এখানে সুন্দর করে বাঁধিয়ে রাখা আছে সকলের দেখার জন্য। আমরা প্রত্যেকটা ফলক পড়ে পড়ে দেখছিলাম এবং সত্যি বলতে গায়ে কাঁটা দিচ্ছিল। বারবার একটা কথাই মনে হচ্ছিল, ভারতীয় সেনাবাহিনী আছে বলেই আমরা প্রত্যেক দিন রাতে নিশ্চিন্তে বোধহয় ঘুমোতে পারি। ওনারা আছেন বলে আমরা সব দিক থেকে নিজেদেরকে নিরাপদ বোধ করি বাইরের শত্রুদের আক্রমণ থেকে। যাই হোক, আমরা এই জায়গাটায় অনেকক্ষণ ছিলাম। আসল কথা, ভারতীয় হিসাবে গায়ে কাঁটা দেওয়ারই কথা। তারপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে এলাম। এই সময় আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ এখানে অক্সিজেন বাতাসে খুবই কম, কিন্তু আমরা লিংতাম থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিয়েছিলাম বলে খুব একটা কষ্ট বোধ করিনি। তো কোনোভাবে আমরা উপর থেকে নিচে নেমে এলাম। এবার দেখলাম একটু খিদে খিদে পাচ্ছে, এবার কিছু একটা খেতে হবে। নিচে একটা ক্যাফে রয়েছে যেটা ভারতীয় সেনাবাহিনীরাই পরিচালনা করেন এবং ওনারাই খাবারগুলোকে সার্ভ করেন। তো এখানে আমরা একটা ব্রেড পকোড়া আর একটু কফি খেলাম। এই ঠান্ডার মধ্যে একটু কফি খেয়ে আমি অনেকটাই স্বস্তি বোধ করছিলাম। তো ব্যাকগ্রাউন্ডে বাজছিল বর্ডার সিনেমাসের দেশাত্মবোধক গানগুলো। এরকম একটা পরিবেশে ভারতীয় সেনাবাহিনীর কথা ভেবেই গায়ে কাঁটা দিচ্ছিল। খাওয়া দাওয়া করে আমরা অনেকটা শক্তি সঞ্চয় করলাম। এইবারে আমরা যাব আরো নতুন একটা জায়গা দেখতে। ভিডিও করছি। স্টার্ট কর যা। নাথাং ভ্যালি আর টুকলা ভ্যালির মাঝখানে একটা জায়গায় আমরা অনেকটা বরফ পেয়েছিলাম। জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে আসলে পরে এই জায়গাটা পুরোটাই বরফে ঢাকা থাকে। তো এবার আমরা আরও একটু উপরের দিকে চলেছি। আরও অনেকটা পথ পেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কুপুপ লেক বা এলিফ্যান্টা লেক। হাতির সুরের মতো আকৃতি হওয়ার জন্য এরকম নাম। চীন সীমান্তে অবস্থিত এই কুপুপ লেক জেলেপ্লা পাসকে সংযুক্ত করেছে চীনের সাথে। তিস্তা এবং দিচু নদীর অববাহিকায় এই কুপুপ লেক বা এলিফ্যান্টা লেক অবস্থিত। অপূর্ব সুন্দর একটা ভিউ পেয়েছিলাম। মানে এই জায়গাটায় আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, মেঘগুলো যখন উড়ে উড়ে যাচ্ছে, পাহাড়ের একদিকটাতেই সূর্যের আলো আর অপর পিছটা এখন অন্ধকার। সেই জায়গাটারই ভিডিও আমি তোমাদের জন্য তুলে ধরেছি, দেখো তোমরা। আশা করছি দেখলে সকলেরই ভালো লাগবে, কেন কি আমাদের ঘোরাফেরার আজকে এটাই শেষ স্পট ছিল আর কি। এরপরে আমরা এবার নিচের দিকে নামবো। আমরা পদম চেনে আজকে রাত্রিবাস করব, ওখানেই আমাদের হোটেল ঠিক করা আছে। দেখে নাও তোমরা, বেশ একটু ব্রিদিং ট্রাবল হচ্ছে। তো আমাদের ওখান থেকে আমরা অক্সিজেন ক্যান নিয়ে নিয়েছি।
আমি তোমাদের এই দিকটা পুরো একটু ঘুরে দেখাচ্ছি। আজকের এই যাত্রাতে আমার অক্সিজেনের অনেকটাই ট্রাভেল হয়েছে। তো তোমরা লিংতাম থেকে 600 টাকা করে পার ক্যান তোমরা অবশ্যই কিনে নেবে। তো পুরো রাস্তাটা কুয়াশায় ঢেকে গেছে। একটু আগেই যে রাস্তাটা এত রৌদ্র করোজ্জ্বল ছিল, এখনই সেই রাস্তাটা মেঘে ঢেকে গেছে। আমাদের তাড়াতাড়ি এবার নিচের দিকে নামতে হবে। আমাদের ড্রাইভার যে দাদা রিঞ্জি ভাই অসম্ভব দক্ষতার সাথে আমাদেরকে নিয়ে এসেছে, পুরো ট্রিপটা ঘুরিয়েছে। আর এখানে থ্যাঙ্কস জানাই আমাদের লভজিৎ কৃষ্ণান্দাকে এত ভালো ট্যুরটা অ্যারেঞ্জ করার জন্য। যেখান থেকে আমরা সিল্ক রুটে জিগজ্যাগ রোডটা দেখেছিলাম, ওই জায়গাটা পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, মানে ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মেঘগুলো পুরো উড়ে উড়ে উপরের দিকে যাচ্ছে। এরকম একটা পরিবেশে আমি খাচ্ছি এরকম গরম ধোয়া ওঠা স্পাইসি একটা সুপি নুডলস। বাড়িতে তো ম্যাগি বানিয়ে আমরা খাই, বাট এই পরিবেশে এরকম একটা স্পাইসি ম্যাগি খেতে জাস্ট অসাম লাগছে। আজকে আমাদের রাত্রিবাস ছিল পাদামচেনে। পাদামচেনের দূরত্ব ছিল মোটামুটি 35 কিলোমিটার, সময় লেগেছিল 1 ঘন্টা 14 মিনিট মতন। তো সমুদ্রপৃষ্ঠ থেকে 7000 ফিট উঁচুতে পাহাড়ের একদম কোলে আমাদের এই হোমস্টেটা দিয়েছিল, লাদেন হোমস্টে। প্রচন্ড সুন্দর একটা পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছিল, বেশ হালকা হালকা ঠান্ডা ছিল। লভজিৎ দা অর্থাৎ লিজার্ড এক্সপ্রেস থেকে আমাদের দারুণ একটা হোমস্টে দেওয়া হয়েছিল। হোটেলের রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া ভীষণই ভালো। তোমাদেরকে তো আমি আগের ভিডিওতেও বলেছি তোমরা চোখ বন্ধ করে দাদাকে ভরসা করে যেতে পারো। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, বিকেলটা কেটে গেল আড্ডা মেরে। তারপর রাতে ডিনার টেবিলে আমরা অনেকক্ষণ গল্প গুজব করে পেয়ে গেলাম পছন্দের খাবার, ভাত রুটি, তার সাথে ডাল সবজি চিকেন ছিল। তো খাওয়া দাওয়া করে মোটামুটি আমাদের জার্নিটা আজকে দারুণভাবেই সমাপ্ত হলো। আশা করি তোমরা আগের ভিডিওগুলোও দেখেছো। আমি নেক্সট ভিডিওতে পরবর্তী পর্ব নিয়ে চলে আসবো এবং যার মাধ্যমে গেলাম তারও ডিটেলস আমি আবারও দিয়ে দেবো।